জি5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। তো কি করবো কিছুই তো মাথাতে আসছে না। সবকিছুর জন্য আমি দায়ী। ঠাকুর একটা কিছু বাহনদেব, বাহনদেব, আমি জানতাম বাহনদেব, আমি জানতাম এই বিপদে অন্তত তুমি আমাদের পাশে থাকবে। তুমি তো টুকাই বাবুর বেস্ট ফ্রেন্ড। তুমি দাঁড়াও বাহনদেব, আমি টুকাই বাবুকে নিয়ে আসছি। আজ আমাদেরকে পারতেই হবে আজকে আমাদের। তুমি দাঁড়াও বাহনদেব। এই টুকাই বাবু, টুকাই বাবু, টুকাই বাবু বাহনদেব, ওঠো ওঠো টুকাই বাবু, টুকাই বাবু, টুকাই বাবু ওঠো, টুকাই বাবু, টুকাই বাবু আমাদের বাহনদেব এসছে। ওঠো 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 ওঠো, ওঠো, বেরোতে হবে আমাদের এখান থেকে। এরকম জেদ করো না, চলো চলো চলো, পারবে, ওঠো ওঠো ওঠো। এসো টুকাই বাবু, আমরা পারবো পারবো। পারবো টুকাই বাবু, আমরা পারবো, আমাদের পারতেই হবে। দেখুন, এক্ষেত্রে আমি কিন্তু হেল্পলেস। 2005-এর অ্যামেন্ডমেন্ট সাকসেশন অ্যাক্ট অনুযায়ী উত্তরাধিকার সূত্রে মেয়েদেরকেও সমান ভাগ দিতে হবে সম্পত্তির। ওরা কিন্তু উকিলের নোটিশ পাঠিয়েছে বাড়িতে, তার মানে ওরা চায় যে আপনারা কোর্টে যান। এখানে ওরা খুব কঠিনভাবে কেসটা সাজিয়েছে কিনা কে জানে না। আমার মনে হচ্ছে যে অনেকটা লং রান ভেবে ওরা প্ল্যান করে এখানে নেমেছে। আচ্ছা, আমরা যদি উল্টো প্রেশার দিই, বিষয়টা যদি এরকম হয় যে ও তো আমাদের বাড়িতে প্রমোটার ঢুকিয়েছে, প্রমোটার এসে দেখেছে, এটা নিয়ে যদি আমরা ওর এগেনস্টে কেস করি, মানে একটা নতুন ইস্যু তৈরি হবে। তো কি দাদা, তুমি বলো? ভালো কথা বলেছিস পরি। হ্যাঁ, ওটাই তো দেখার বাকি ছিল। তারপর ভাই বোনে গিয়ে কোর্টের কাঠগড়ায় দাঁড়িয়ে মারপিট করবো, তাই তো রে? দেখুন, যা ইস্যু আছে ওটা নিজেদের মধ্যে মিটিয়ে নি। দেখুন, আপনাদের বাড়িতে আমি বহু বছর ধরে আসছি, এই বলছি কোর্টে কিন্তু গেলে অনেক খরচ। আমার মনে হয় আপনারা কিন্তু এই কেসটা জিততে পারবেন না। এক্ষেত্রে আর কোনো উপায় নেই। কেন? উপায় আছে তো। এটা আমাদের আর কোনো উপায়ের দরকার নেই। দয়া করে আপনি চুপ করুন। এত কল্পনায় ভাসে না এই ছেলেটা, মানে ভাবার বাইরে। কি উপায় বৌদি? আর এটা কি করছে না, ও ছোটবেলা থেকে তো ওটাও এরকম মুখে সিরিয়াসলি নেওয়ার। আরে এক মিনিট, আমি ওকে ছোট থেকে দেখছি, শুনি না একবার কি বলে। অনেক সময় অনেক কঠিন কেসের সলিউশন সিম্পল
অ্যান্ড স্ট্রেট হতে পারে। বলো বুদ্ধি। এখানে বলবো না, আমার ঘরে চলো, একান্তে বলবো। শান শান শোন, ব্যাপারটা একটু বোঝার চেষ্টা কর, বি প্র্যাকটিক্যাল। বাড়ির লোকেরা কিরকম তুই তো জানিস। মেয়েটা যে চলে গেছে সেই নিয়ে ওদের কোনো চিন্তা নেই, উল্টে ওর নামে অপবাদ দিচ্ছে। এই ব্যাপারটা তো বন্ধ করা দরকার, তাই না? সেই জন্যই বলছি বাড়ি চল, বাড়ি গিয়ে সবার সঙ্গে কথা বলি আমরা। বাড়ির লোকেরা কে কি করবে আমি জানি না, ওদের ওপর আমার একটুও ভরসা নেই। হ্যাঁ ঈশান, এখন কিন্তু জেদাজেদি মানবিমানের সময় নয়। এর থেকে একটা বড় প্রবলেম হতে পারে। ওরা কিন্তু নিজেদের দোষ ঢাকার জন্য এই রত্ন চুরিটাকে বড় ইস্যু করে তুলবে। ওরা যা খুশি তাই করুক ছোট কাকি। গৌরীর দোষ ঢাকা পড়লো কি পড়লো না তাতে এখন কি এসে যায় বলো তো? আরে যদি গৌরীকেই খুঁজে না পায় তাহলে এসবের কি অর্থ? আমার এখন শুধু একটাই কাজ ছোট কাকি, আর সেটা হচ্ছে গৌরীকে খুঁজে বার করা। আমি আর ও বাড়ির কারোর থেকে কিচ্ছু আশা করি না। ছোটকা, তোমরা বাড়ি ফিরে যাও। হ্যাঁ, ফিরে গিয়ে বলো যে আমি এখন ফিরবো না, আমি বাড়ি গৌরীকে নিয়েই ফিরবো। আর যখন আমি ফিরবো তখন গৌরীকে করা প্রত্যেকটা অপমানের যোগ্য জবাব নিয়েই ফিরবো। ওর প্রত্যেকটা অপমানের জবাব আমি গৌরীকে সঙ্গে নিয়েই দেব ছোটকা। আমি আর চুপ করে অন্যায় সহ্য করব না ছোটকা। আচ্ছা ছোটকা, একটা মেয়েকে এত অপমান করার পরে ওদের আশ মেটেনি, এবার চুরির অপবাদ দিচ্ছে। আচ্ছা, এতটা ঘৃণা একটা মানুষ আরেকটা মানুষকে কি করে করে বলতে পারো ছোটকা? আরে তাই তো তোকে বাড়ি ফিরে প্রতিবাদ করতে বলছিলাম। করবো ছোটকা, এর চূড়ান্ত প্রতিবাদ করব, কিন্তু আগে গৌরীকে খুঁজে পাই। গৌরীকে ছাড়া আমি কিচ্ছু করতে পারবো না ছোটকা। ছোটকা, আমার মানসিক অবস্থাটা বোঝার চেষ্টা করো প্লিজ। আচ্ছা আচ্ছা, তুমি নিজেই বলো না ছোটকা, যে মেয়েটা সবসময় সবার ভালো চেয়েছে, কখনো কারুর কোনো ক্ষতি করতে শেখেনি, সে কি এটা ডিজার্ভ করে ছোটকা? আমার কখনো কখনো মনে হচ্ছে জানো ছোটকা, যে একদিক থেকে গৌরী যা করেছে ঠিক করেছে। এই পাকের মধ্যে গৌরীর পক্ষে থাকা সম্ভব না। শান শান শান, প্লিজ শান্ত হ, শান্ত হ প্লিজ। মনে বিশ্বাস রাখ যে তুই গৌরীকে নিশ্চয়ই খুঁজে পাবি, প্লিজ। বিশ্বাস আমি হারাচ্ছি না ছোটকা। আমি জানি যে গৌরীকে হয়তো আমি সাময়িকভাবে হারিয়ে ফেলেছি, কিন্তু ওকে আমি ঠিক খুঁজে বার করব। যে করে হোক গৌরীকে ফিরিয়ে আনতেই হবে ছোটকা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা তো কালকেই কথা হয়ে গেল। ইন্দ্রবাবু, আমি পাঠাচ্ছি। হ্যাঁ, নোট করুন। বলছি সৃষ্টি দিদি আর কলি দিদির জন্য রাখিতে আপনি কি উপহার এনেছেন? কিছু ভাবিনি। হ্যাঁ, পাঠালাম, দেখুন চেক করে। সে কি, রাখিতে বোনেদের উপহার দেবেন না? ঠিক আছে, ওকে। সেটা আমি পরে ভাববো, আপনি যান না, নিজে কাজ করুন না। ইন্দ্রবাবু, আপনি কি আমার দিকে একটুও তাকাবেন না? এত সুন্দর দুলটা আপনার চোখেই পড়ছে না? কি এটা? কোনটা? এই যে এটা। এই তো কানের দুলটা দেখতে পেয়েছেন, এবার নিশ্চয়ই আমার প্রশংসা করবেন। হ্যাঁ, এই তো এইটাই। এটা তো এই দুলটা? না, আর একটু পাশে। হ্যাঁ, পাশে? হ্যাঁ, ওখানেই। আরে আপনার দুল নয়, ঝুল। হাত সরান। এই যে। দেখতে বললাম দুল, আর দেখতে পেলেন ঝুল।
আপনি এরকম কেন ইন্দ্রবাবু? আর এত ভারী কানের দুল পড়েছেন কেন? কান তো খুলে যাবে। আপনি না সত্যির। সরো, কিরে কফি দে, কড়া করে দে কফিটা। যাক, দুলটা তো চোখে পড়েছে, এইটুকুই যথেষ্ট। আর এরপরেই বোধহয় এই লালকুঠিতে জন্ম হলো তাদের 2 মেয়ে। অনামিকা, তুমি এত কথা জানলে কিভাবে? বিদিদি, এটা তো আমি আগেই জানতাম যে 12 বছর আগে এই বাড়ির মালিক অন্য কেউ ছিল। তারপর ওই 3 তলার ঘরে ঢুকে আমি আরো অনেক কিছু জানতে পারলাম। আমি একটা পোর্ট্রেটও দেখেছিলাম। তুমি ও ঘরটায় ঢোকোনি অনামিকা, ঘরটায় তালা দেওয়া ছিল। আন্টি, অনেক কিছু ঘটেছে এর মধ্যে যেগুলো লজিক দিয়ে বোঝানো সম্ভব না। যেমন আপনাদের অ্যানিভার্সারির দিন আমি ওই অ্যান্টিক রুমে ঢুকে অলকানন্দা দেবীর ছবি দেখেছিলাম। কেউ আমার কথা বিশ্বাস করেনি, কেউ না। আমিও পরে গিয়ে ওই ছবিটা আর খুঁজেই পাইনি। কিন্তু আমি দেখেছিলাম এই ছবি। এমন অনেক ঘটনা আছে যার ব্যাখ্যা আমি পাইনি, লজিক দিয়ে কোনো ব্যাখ্যা পাইনি আমি। তার যে কি সম্ভব কি অসম্ভব তার বিচার না হয় আমরা পরে করব। আপাতত আমি যা জেনেছি আমি তাই বলছি। সেই ঘরে গিয়ে আমি একটা পোর্ট্রেট দেখতে পাই এবং সেখানে 4 জনের ছবি ছিল। আমার মনে হয় এই পরিবারের 2 সন্তানেরও ছবি ছিল। এরপরে আমি আরো জানতে অ্যান্টিক রুমে যাই আর সেখানে আরো কিছু জিনিস খুঁজে পাই। এক মিনিট তুমি তার মানে ওদিন ঘরের বাইরে গেছিল? আর ম্যাডাম, আপনি আমার চাবির বোর্ড থেকে চাবিটা চুরি করেন। সুলেখা আন্টি, সেটার জন্য আমি সত্যি লজ্জিত। এছাড়া আমার কোনো উপায় ছিল না। সত্যিকে সামনে আনতে গেলে এরকম হয়তো। না না, আমি এতে বিন্দুমাত্র বিরক্ত হইনি, আমার কোনো অসুবিধাও হয়নি। তবে আপনি একা থাকেন জেনে আমার একটু দুশ্চিন্তা হচ্ছে। দুশ্চিন্তা তো হওয়ারই কথা। আপনি একা মানুষ, কি খাবেন না খাবেন, তারপরে ওষুধ আছে, হঠাৎ করে যদি মাথা ঘুরে যায়। একা থাকা আমার দীর্ঘদিনের অভ্যেস। তারপর আমার সঙ্গী সাধন ও আসবে সন্ধ্যেবেলা, রান্নাবান্না করবে। কালকে সকালে একদম চাঙ্গা আপনার সঙ্গে আর হংসিনীর সঙ্গে ভিলেজ স্টোরসের অভিযানে নেমে পড়ব। সত্যি আপনি এই লক্ষ্মীদের জীবনে একেবারে ঈশ্বরের দূত হয়ে এলেন। দুধ নয়, বলো হ্যান্ডসাম দুধ। ভূত। আসলে হংসিনী আর লক্ষ্মী ম্যাডামের উদ্যম দেখে আমি আর নিজেকে রেজিস্ট করতে পারলাম না। আর হংসিনীর পরিচয় জানার পর যদি আমি ওদের সাহায্য না করি, তাহলে হংসিনীর মা কোজাগরীর সঙ্গে আবার একটা অন্যায় হবে। ম্যাডাম, কালকে কিন্তু সোনারপুর আর মল্লিকপুরের দোকানে যাব। হ্যাঁ, সে তো যেতেই হবে। ওখানকার মহিলাদের সঙ্গে কথা বলতে হবে, কিভাবে তাদেরকে আমাদের প্রজেক্টে যুক্ত করব সে নিয়েও তো কথা বলতে হবে। ওদের কিভাবে রোজগারের ব্যবস্থা হবে সেটাও তো আমাদের দেখতে হবে। আমি জানি অনেক কাজ। অনেক কাজ মানে? একে বলে ম্যামথ টাস্ক। হ্যাঁ,
আমার তো সব শুনে তোমাদের সঙ্গে জুড়ে যেতে ইচ্ছে করছে। আপনি এলে তো চিন্তাই নেই। অ্যাকাউন্টসটা তুমিই দেখে দেবে, সকালে আরতের কাজ করবে, রাতে আমাদের কাজটা করে দেবে। হ্যাঁ বাবা, সারাদিন কাজে ব্যস্ত থাকলে এই বিনুনি বিনুনি করাটা একটু কমবে। সকাল বিকেল খাটতে হবে, বিস্তর কাজ। রেস্ট নিন, রেস্টের দরকার আছে। বাড়ি যান। না, সাধন আসা পর্যন্ত আমরা অপেক্ষা করে যাই। না না, কোনো দরকার নেই, আমি একদম ঠিক আছি, চিন্তা করবেন না। ঠিক আছে, আপনারা আসুন। চল চল চল। হ্যাঁ, আমার খুব কাছের একজন মানুষ, তবে কাছে আটকে রাখতে পারিনি, অনেক দূরে চলে গেছে। আচ্ছা, আমি যদি কোনো লিগ্যাল কেসে ফেসে যাই বা কোনো রকমের ঝামেলা হয়, ঠিক আজকের মতো বাড়িতে সবাইকে সাহস দেবে। হ্যাঁ, নিজে একদম ভেঙে পড়বে না, সবাই কিন্তু ভেঙে পড়বে মেটে, প্লিজ। কেন এইভাবে ভাবছো তুমি? কেন এগুলো ভাবছো বলো? গোপাল কিন্তু এত নিষ্ঠুর না, আর তুমি যেটা করেছো সেটা পরিবারের ভালোর কথা চিন্তা করে করেছো। বন্দুকের গুলি কিভাবে চলেছে আমরা কিন্তু জানি না, কেউ জানি না। আর দেখো, অমি আগারওয়ালের যদি এতটুকু মন পরিবর্তন হতো তাহলে তো ও আমাদের সকলকে মেরে ফেলতে চাইতো না। আমরা তো সকলে খুব চেষ্টা করেছি ওর মন পাল্টানোর, কিন্তু আরে বাবা, মিঠাই মিঠাই এইসবের না লয়ের সামনে কোনো মূল্য নেই, এগুলো সব ইমোশনাল কথা, সেন্টিমেন্টাল কথা। মিঠাই দেখো, কোনোভাবে কাউকে ভেঙে পড়তে দিও না। হ্যাঁ, বাড়িতে কিন্তু সবাই তোমার সাহসের উপরে নির্ভর করে আছে, জাস্ট কিপ দ্যাট ইন মাইন্ড। মিঠাই, তুমি একটু চুপ করো তো, মাথাটা একটু ঠান্ডা করো, মাথা থেকে এসব টেনশনগুলো দূর করো তো। আমি মাথা মাসাজ করে দিচ্ছি। বলছি, তোমার উপর দিয়েও তো কম ধকল যায়নি মিঠাই, তুমিও ঘুমিয়ে পড়ো, একটু রেস্ট নাও। এসো। মল্লারের ওয়াইফও হতে পারবে? देखो बहन, तुम मानो या ना मानो, মল্লারের বিবি হওয়ার, এ বাড়ির বহু হওয়ার কোনো যোগ্যতাই তোমার নেই। হে বাড়ির জন্য কি করেছো তুমি? মল্লারের জন্য কিয়া কিয়া তুমনে? এ বাড়ির সমস্ত কাজ তো পিলু করে, পিলু করती है हर काम, तुम क्या करती हो? মল্লারের চোখে না এখন পট্টি বাঁধা আছে, ও ঠিক ভুল কিছুই দেখতে পাচ্ছে না। বিন্দিকে ওর কাছ থেকে হটিয়ে দিচ্ছে, কিন্তু একদিন তো আসল হীরাটা বুঝতে পারবে।
বুঝতে পারবে যে বিন্দি ওর আচ্ছে বিবি আছে। আর তখন তখন দেখবো কি হয়। তোমার যা বলা বলা হয়ে গেছে, ঘর থেকে বেরো। পিলু, ওকে নিয়ে যাও ঘর থেকে। দাঁড়াও মল্লার, ও রঞ্জিনী মুখোপাধ্যায়কে চ্যালেঞ্জ করছে, তুমি সেটা দেখতে পাচ্ছ না? এই, তুমি নিজেকে কি ভাবো বলো তো? কি ভাবো যে তুমি একাই সব কাজ করতে পারো, সবার দেখভাল তুমি একাই করতে পারো, আর কেউ কিচ্ছু পারে না? দাও এটা, দাও মলার ঘরে দিকে। আরে আরে তুমি কি করছো রঞ্জা? ওকে কিচ্ছু দেখাতে হবে না, তুমি কি পারো না পারো, আগে আমার কথাটা ছাড়ো। কেন করছো এটা? তুমি ছাড়ো না, ওর কথায় কেন তুমি এসব করছো রঞ্জা? কেন গো মল্লারদা, রঞ্জা কেন বিন্দির অপমান সহ্য করবে? বিন্দি বলছে কি না রঞ্জা নাকি শার্টের বোতামটুকু লাগাতে পারে না। রঞ্জা, রঞ্জা তুমি দেখিয়ে দাও তো তুমি কি কি করতে পারো, দেখিয়ে দাও। আর বিন্দি, রঞ্জা না নিজের বরের দেখাশোনা ভালোভাবেই করতে পারে। রঞ্জা চলো দেখিয়ে দাও। দাঁড়াও এখানে, চুপ করে দাঁড়াও। সময় থাকতে থাকতে তুমি এখান থেকে ফটো। শোনো, তুমি যদি নিজের কাছের মানুষগুলোকে হারাতে না চাও তাহলে এখান থেকে সরে যাও, সরে যাও বলছি, সরে যাও এখান থেকে। না না আলিয়া, আমি থাকতে তুমি আমার পরিবারের কারোর ক্ষতি করতে পারবে না। তুমি যতই চেষ্টা করো, হাজার চেষ্টা করে ফেলো, তুমি কিচ্ছু করতে পারবে না। হাসালে তুমি, হাসো আলিয়া, আরো জোরে জোরে হাসো, যত প্রাণ চায় তত হাসো। মিশে না, কারণ তোমার এই হাসি আর বেশিক্ষণ স্থায়ী হবে না। ব্যাস, অনেকক্ষণ ধরে তুমি কথা বলছো, আমি চুপচাপ শুনছি। এবার আমি কথা বলবো, তুমি শুনবে। কি ভেবেছো আলিয়া, তুমি কি ভেবেছো? একটা ম্যাচে নোংরা ষড়যন্ত্র করে আমাকে হারিয়ে দিয়েছো বলে ভেবেছো বারবার জিতে যাবে? পারবে না আলিয়া। অসৎ পথে থেকে বেশি দিন টিকে থাকা যায় না। আর কি বললে? সিংহাসন, সিংহাসনের লোভ আমার নেই আলিয়া, কারণ আমি তোমার মতো সহজে চূড়ায় পৌঁছাতে চাই না। আমি আজকে যেখানে দাঁড়িয়ে আছি, আমি খেটে পরিশ্রম করে এসেছি, আর বাকি পথটাও খেটেই তৈরি করব। আর একটা কথা শুনে রাখো আলিয়া, আমার পরিবারের প্রত্যেকটা সদস্য না আমার কাছে খুব গুরুত্বপূর্ণ, খুব ভালোবাসার তারা। তাদের গায়ে যদি একটাও আঁচ লাগে না, আমি তাহলে ভুলে যাব তুমিও এই বাড়ির সদস্য। আমাকে সেটা করতে বাধ্য করো না আলিয়া। কাছের মানুষের গায়ে যদি আঁচ লাগে না, তাহলে এই উমা তোমার থেকেও খারাপ হতে পারে। আমার ধৈর্যের পরীক্ষা নিও না। মনে রেখো, এটা সবে হাফ টাইম হয়েছে, এখনো বাকি খেলাটা পড়ে আছে। পালিয়ে গেছে মানে? দেখ, সন্ধ্যেবেলা বাড়ি থাকলেই তো তোকে নিয়ে বেরোতে হবে, তাই অজুহাত আর কি। সব ভালোবাসা টালোবাসা না দুদিনেই শেষ। তুই কি বলতে চাইছিস বলতো বউ? আরে তোমাদের আর কি বলবো বলো,
তোমরা এত সহজ সরল না, কে কোন উদ্দেশ্য নিয়ে কি কাজ করছে সেটা একবার ভেবেও দেখো না। ওই দাদাকে নিয়ে দুদিন বেরিয়েছে, তোমরাও গলে জল। আশ্চর্য কথা বললি তুই। আরে অর্জুনও তো দুদিন আমাদের সঙ্গে ছিল, তো ও আজকে তো নেই, তার মানে ও তুবড়ির মতন ফন্দি করেছে, তাই তো? না জেনে শুনে কেন কথা বলিস পিপি? দেখ মো, পুলিশের কাজের কি ধারা সেটা তুই জানিস না, কিন্তু আমি জানি। কখন কি কাজ হবে না হবে কেউ বলতে পারে? আর তাছাড়া তুবড়ি কাজ করে, বুঝলি, বাড়িতে বসে থাকে না। তুবড়ি কাজ করে মানে? তুই কি কথাটা আমাকে শোনালি? সত্যি পিপি, আমরা তখন থেকে বসে কি সুন্দর আড্ডা দিচ্ছিলাম। এইসব কথা না বলে আমাদের সাথে একটু আড্ডাও দিতে পারতিস। কই বললি না তো, কথাটা কি তুই আমাকে শোনালি? হ্যাঁ রে, তোর নাম নিয়ে তো কেউ কিছু বলেনি, তাহলে তোর গায়ে লাগছে কেন? ও, তুই তো বাড়িতে বসেই থাকিস, তাই কথাটা তোর গায়ে লাগছে। এই মহুয়া, তুই নিজের মতন থাক না, অন্যদের নিয়ে এত কথা বলার দরকার কি তোর? অদ্ভুত বাজে কথা বলতে শিখেছিস। গরিবের কথা বাসি হলে সত্যি হয়, সেটা জানিস তো? বুঝবি, তোরাও বুঝবি একদিন যে তুবড়ি কি জিনিস, তবে সেদিন অনেক দেরি হয়ে যাবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।